জোবান হাসলো, গাড়ির গতি বাড়িয়ে দিয়ে বলল, এত সুন্দর লাভের ডেফিনেশন দিলে যে কাউকে ভালোবাসো। ঐশীর মুখ বার হলো, দুঃখ পেল। সেদিনের কথা মনে পড়তেই কষ্টের ফোঁটা ছড়িয়ে পড়ল মনের আনাচে কানাচে। ঐশী নিঃশব্দে খাপ ছেড়ে দিয়ে বলল, হবে হয়তো, কিন্তু আমি একটাই দোয়া করব, এরকম প্রেম যেন কারোর জীবনে না আসে, কারোর জীবনে না। জুবান ঐশীর দিকে তাকালো। মেয়েটার এত কিসের দুঃখ? ছোট জীবনে যে এত দুঃখ পেতে নেই। জীবনটা প্রাণোচ্ছল ভাবে পার করা আবশ্যক। জুবান এসব ভেবে আবারও গাড়ি চালানোয় মন দিল। তো মধ্য কথা আসা যাক, আমি যা শাস্তি দেবো মেনে নেবে তো? জুবানের রহস্য ভরা কণ্ঠ শুনে ঐশী তাকালো বিচলিত নয়নে। চেয়ে রইল জুবানের চোখ জোড়ায়। কাপা কণ্ঠে বলল, শোনার পর ভেবে দেখব। জুবান একটা গাড়ি ওভারটেক করে বলল, নিজের টাকায় আমাকে খাওয়াবে আজ। তোমার যা মন চাই তাই খাওয়াতে পারো, এভরিথিং এনিথিং। দাম নিয়ে কোনো ঝামেলা নেই, বলো তো রাজি? ঐশী মৃদু হাসল। অতঃপর মাথা ডানে বামে নাড়িয়ে সম্মতি দিল। গাড়ি থামলো একটা টঙ্গের দোকানের সামনে। জোবান বুড়ো কুচকে তাকালো ঐশীর দিকে। ঐশী সেই চাহনির বদলে একটা আলতো হাসি দিল। জোবান গাড়ির ইঞ্জিন থামিয়ে বলল, আর ইউ সিরিয়াস? টঙের দোকান? ঐশী গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বাইরে দাঁড়িয়ে গাড়ির জানালার হাত দিয়ে জোবানের দিকে তাকালো, বলল, এত জীবন তো নামি দামি রেস্টুরেন্টে খেয়ে এলেন, এবার এই ম্যাজিক দোকানের ম্যাজিক চা খেয়ে দেখেন, ট্রাস্ট মি, মুখে লেগে থাকবে, খাবেন? জোবান একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে মাস্ক পরে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ঐশী দোকানের সামনে দাঁড়িয়ে 2 কাপ চা দিতে বলে। সামনে এসে দাঁড়ালো, 2 হাত দুদিকে ছড়িয়ে দিয়ে শীতল বাতাসের সাথে মিশে যেতে চাইল। ভিজে মাটির গন্ধ ছড়িয়েছে বাতাসে। ঐশী মুখ ভরে শ্বাস নিল সেই মাটির। জোবান এক পাশে দাঁড়িয়ে আনচান করছে। এই পাবলিক প্লেসে একবার যদি ওর চেহারা লিক হয়ে যায় তাহলে ওর আর রক্ষে নেই। ঐশী জোবানের দিকে এক নজর তাকিয়ে দৌড়ে এলো জোবানের কাছে। উত্তেজিত কণ্ঠে বলল, আরে আপনি এখানে ছায়ায় দাঁড়িয়ে আছেন কেন? সামনে আসুন, এই বাতাস দেখুন, জাস্ট ফিদা হয়ে যাবেন আপনি, আসুন না। প্রকৃতির নেশায় মশগুল ঐশী আনমনে জোবানের হাত ধরে এগিয়ে যেতে লাগলো। জোবান অবাক চোখে তাকিয়ে আছে ঐশীর হাতের মুঠোয় থাকা নিজের হাতের দিকে। প্রথম স্পর্শ। যেতে যেতে ঐশী থমকে গেল, অবাক চোখে নিজের হাতের দিকে তাকালো। আসল ব্যাপারটা মাথায় প্রবেশ করতেই ঝটপট নিজের হাত ছাড়িয়ে নিল জোবানের থেকে। ছি, কি করছে ও? রাগ উঠল। হঠাৎ করেই মনে হলো সে চরম অসম্মানের কাজ করেছে। এভাবে একটা ছেলের হাত ধরা তার উচিত। নিজের হাত কচলাতে লাগলো, হাঁসফাঁস করতে লাগলো এক অজানা সংখ্যায়। জোবান ঐশীকে কাচুমুচু করতে দেখে মৃদু হাসলো। নিজের প্রশস্ত বুকে 2 হাত গুটিয়ে বলল, বে নর্মাল, আমি কিছু মনে করিনি। ঐশী নিরুত্তর তাকিয়ে রইল ঈষৎ লালাপ আকাশের দিকে। হঠাৎ করে ও বলে উঠল, বাবা মাঝে মধ্যে আমাকে টং দোকানে চা খেতে নিয়ে যেতেন, ভালো লাগতো এই ম্যাজিক চা। জোবান ঐশীর মুখের দিকে তাকালো। অন্ধকারে বিষাক্ত কালো রং মেয়েটার মুখখানা আরো সিদ্ধ করে তুলেছে। জোবান মুগ্ধ হলো একজন শ্যামবর্ণের মেয়ের রূপের মাধুর্য দেখে। বিমোহিত হলো, তবে প্রেমে পড়ল না। হুটহাট কি প্রেমে পড়া যায়? প্রেম তো গভীর অনুধাবনের ব্যাপার। মন ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে এই প্রেম নামক ছন্দে। কিন্তু জোবানের মন তো কাপড় না। তবে কি সে এক অনুভূতিহীন জীব? হবে হয়তো। চা পর্ব শেষ হলো অনেকক্ষণ। জোবান গাড়িতে উঠে বসেছে আর ঐশী একটা কথা বলবে বলে কাচুমাচু করছে। জোবান গাড়ির ইঞ্জিন চালু করে ঐশীর নাম ধরে ডাকলো। গাড়িতে ওঠার তাগাদা দিয়ে বলল, উঠো, দাঁড়িয়ে আছো কেন? ঐশী গাড়ি থেকে সাইড ব্রেক নিজের হাতে নিয়ে জোবানের দিকে তাকালো। কৃতজ্ঞতা চোখে বলল, এতদিন আমার পাশে ছিলেন, এই জন্য ধন্যবাদ। আর না, রাস্তায় একটা বাসা দেখেছিলাম, ভাড়া যাবে,
আমি আমি একটু খোঁজ নিয়ে দেখি ভাড়া পাই কিনা। আপনাকে অনেক জ্বালিয়েছি, তাই জন্য আই এম এক্সট্রিমলি সরি। জুবান একটু অবাক হলো, তবে দ্বিমত করলো না। মাথা নেড়ে হতে জানিয়ে বলল। আমি সেই বাসায় পৌঁছে দিয়ে আসি। ঐশী তাৎক্ষণিক বলে উঠল। না লাগবে না, আমি একাই যেতে পারবো, বেশি দূর না, জাস্ট 10 মিনিটের রাস্তা হবে হয়তো। জুবান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মিনিব্যাগ থেকে একটা কার্ড বের করে ঐশীর দিকে এগিয়ে দিল, বলল। কার্ড, যদি কখনো দরকার পড়ে নিঃসংকোচে আমাকে জানাবে। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। ঐশী আলতো হেসে জুবানের থেকে কার্ডটা নিয়ে ব্যাগে পড়ল। ঐশী বাসা পেয়ে গেছে, সম্পূর্ণ বাসা গোছগাছ করা শেষ। রাত প্রায় 12টা বাজে, এখনো অনেক জিনিস কেনা বাকি। আস্তে আস্তে কিনে বাসা সাজাবে ও, কিন্তু তার আগে ওর একবার নিজের বাড়িতে যাওয়া উচিত। কি থেকে কি হলো তা একবার খোঁজ নেওয়া দরকার। ঐশী শোবার ঘরে এলো। মাটিতে মাদুর পাতা আছে। ঐশী আজ থেকে সেটাই ঘুমাবে। ঐশী মাদুরটাতে বসলো। ব্যাগ থেকে ফোন বের করে কল দিল তাদের বাড়ির কেয়ারটেকারকে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। ওপাশের মানুষটা হ্যালো বলতেই ঐশী ঘুমড়ে কেঁদে উঠল। নাক টানতে টানতে লাগলো অনবরত। পুরুষটা নিমিষেই চিনে গেল ঐশীকে, আর চিনবে না কেন? ঐশীকে কোলে পিঠে করে মানুষ করেছে যে। হাসান আকবর উদ্বেগ গলায় বললেন। ঐশী মা? ঐশী নিরুত্তর, তবে কান্নার আওয়াজ ধীমে কণ্ঠে ভেসে আসছে ফোন জুড়ে। হাসান আকবর আবারও বললেন। ঐশী মা কেমন আছো? ঐশী কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল। চাচু, মা, বাবা, ওরা ওরা হাসান আকবর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন। হ্যাঁ রে মা, আজ ওদের কবর দিয়ে এলাম। কবর? শব্দ শুনে ঐশী আবার ডুকরে কেঁদে উঠল। কান্নার ফোয়ারা বয়ে গেল দুনো চোখ জুড়ে। ঐশী নিজেকে খুব কষ্টে সামাল দেওয়ার চেষ্টা করে বলল। কিভাবে হলো এসব? মিডিয়া তো বললো আগুনে পুড়ে, তবে আমার মনে হয় এর পিছনে আগুন নয়, কোনো ব্যক্তি আছে। ঐশী চমকে উঠল। ব্যক্তি? ঐশীর কান্না থেমে গেল। চকিত গলায় বলল। ব্যক্তি? কি বলতে চাইছো চাচু? হ্যাঁ, কাল আমাকে বড় সাহেব একটু বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। আমি বাইরে যাওয়ার সময় একটা বড় লোহার গাড়ি তোদের বাসার সামনে রাখা দেখেছি। ওই গাড়ি থেকে অনেক দামড়া ছেলে বের হচ্ছিল। ছেলেগুলো কেমন ছিল? ওই গোন্ডা বেয়াদব এরকম। তবে আমি পাত্তা দেইনি। পুলিশের বাড়িতে এসব তো আসেই। আমি বাজারে থলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এসে দেখি ঘরে আগুন, আগুনে পুরো জ্বলছে গেছে। আর বড় সাহেব। হাসান আকবর আর বলতে পারলেন না। শব্দের অভাব হতে লাগলো তার ঝুলিতে। কষ্ট হতে লাগলো, জ্বালা ধরল বুকের চারপাশটায়। ঐশী যেন হতবাক, মুখে রাকাটার জো নেই তার। কি শুনছে ও? ওর বাবা মা খুন হয়েছেন? ঐশী চোখের জল লেপটে আছে পলকের ভাজে ভাজে। পলক ফেলে গড়িয়ে পড়বে দ্বিধাহীন। মা? ঐশী সম্বিত পেল, থমকে কাঁপা কণ্ঠে বলল। তুমি দেখেছো ওই ছেলেদের চেহারা? না রে মা, দেখিনি, মাস্ক পরা ছিল। ঐশী হুড়মুড়িয়ে মাদুর থেকে উঠে দাঁড়ালো। ব্যাগে কাপড় ঢোকাতে ঢোকাতে বলল। চাচু, আমি আসছি, এক্ষুনি আসছি বাড়িতে, তুমি থেকো ওখানে। হাসান আকবর ঐশীর আসার কথা শুনে তাড়াহুড়ো করে বললেন। না না মা, এসো না এখানে। বড় সব তোমাকে একা ঢাকা শহরে পাঠিয়েছেন যাতে তুমি সুরক্ষিত থাকো। এখানে এসে নিজের জীবনের ঝুঁকি নিও না। ঐশীও নাছরবান্দা, সে জেদি গলায় বলল। আমি আসবো চাচু, আমার বাবা মায়ের মৃত্যু সম্পর্কে জানার অধিকার আছে আমার। ঐশী, আমি কিন্তু মানা করেছি তোমায়। বড় সাহেবের কথা অমান্য করতে পারো না তুমি। চাচ্চুর মুখে নিজের নাম শুনে ঐশীর হাত থেমে গেল। হাসান চাচ্চু কখনোই ওর নাম ধরে ডাকেন না, কিন্তু যখন ঐশীর কথা শুনে না তখনই তিনি নাম নেন ঐশীর। ঐশীর আগে কাপড়ের ব্যাগ দূরে ছড়ে ফেলে দিল। ফোন কেটে দিয়ে চিৎকার করে বাবা বলে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। কান্না করতে করতে চুল ছিঁড়ে ফেলবে এমন ইচ্ছে হচ্ছে ওর। বুক ফেটে যাচ্ছে। কান্নাগুলো গলা বেঁধে গলায় সুচের মতো বেঁধে আছে। এত কষ্ট হচ্ছে কেন ওর? ঐশী নিজেকে সামলাতে না পেরে
গলায় থাকা লকেট গলা থেকে খামছে ছিঁড়ে ফেলে মাটিতে ছুঁড়ে ফেললো। মাথা নুয়ে কেঁদে উঠল চিৎকার করে। আচমকা ওর চোখ গেল মাটিতে এলোমেলো পড়ে থাকা লকেটটার দিকে। মনে পড়ল বাবার সেই কথা। যখন তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলবে, তখন এই লকেট খুলে দেখবে। ভোর হলো প্রায় অনেকক্ষণ। জানালার পাশটায় কৃষ্ণচূড়ার গাছটায় দুটো কাক বসে আছে। প্রেমিক জোড়া কি? ঐশী জানে না। ঐশী বারান্দায় মাটিতে বসে আছে, হাঁটু গেড়ে দো আকৃতিতে, চুল এলোমেলো, সাথে ছোট্ট মনটাও। শরীরে জ্বালা ধরছে। এই জ্বালা কি কোনো ধ্বংসের নাকি কোনো দমকা প্রতিশোধের? ঐশী সেটাও জানে না। তবে কিছু না একটা তো আছে, কিছু একটা। ছোট্ট শরীরে নিঃশ্বাসের বেগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক সময় ঐশী চিৎকার করে বলে ওঠে, তোমরা যা করলে একদম ভালো করলে না, এর জন্য পস্তাবে, বহুত পস্তাবে তোমরা। ঐশী বারান্দা থেকে রুমে চলে এলো। কিছু কি চলছে ওর মাথায়? চোখ মুখ এমন হয়ে আছে কেন? চোখ থেকে আগুন জ্বরছে ওর, মুখ কটমট করছে। ঐশী মেয়ে তো এমন নয়। তবে কে মেয়ে? নাকি ঐশীর কোনো হিংস্র প্রতিরূপ? ঐশী দেওয়ালের লোহায় লটকানো ব্যাগটা নিজের হাতে নিল। ব্যাগটা টেবিলের উপর রেখে প্রয়োজনীয় সব কিছু ব্যাগে পুরে নিল। পুরোনা গায়ে দিয়ে চটপট বেরিয়ে গেল ঘর থেকে। উদ্দেশ্য জোবানের অফিস। জোবান অফিসে বসে একজন পরিচালকের সাথে মিটিং করছে। সবসময় ও গান গেয়ে এসেছে, তবে আজ একটা মিউজিক ভিডিওটার শুটিং আছে ওর। চেহারা চরত ভালো হওয়ায় পরিচালক নিজে এসে কথা বলছেন ওর সাথে। জোবানের হাতে সাদা কাগজের স্ক্রিপ্ট, বুড়ো কুচকে চোখ এলোমেলো ঘুরছে সেই স্ক্রিপ্টে। সেই সময় ঐশী জোবানের অফিসের সামনে এসে দাঁড়ালো। কোনো কথা না বলে সোজা অফিসে প্রবেশ করতে চাইলে জোবানের অ্যাসিস্ট্যান্ট শাহাদাত ওকে আটকে ফেলে। ঐশী বিরক্ত হয়, কটমট চোখে তাকালো শাহাদাতের দিকে। কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলল ঐশী, হোয়াট? আটকালে কেন? শাহাদাত কপাল বাজ করে বলল, কে আপনি? হুট করেই স্যারের অফিসে চলে যাচ্ছেন। কোনো অপরিচিত কারোর সাথে স্যার মিট করেন না, সো ইউ মে লিভ নাও। ঐশী সব শুনেও ঠায় দাঁড়িয়ে রইল। সোজা হয়ে দাঁড়িয়ে বুকে দুহাত গুটিয়ে বলল, আপনার স্যার আমাকে চেনেন, ওনাকে গিয়ে বলো ঐশী এসছে। গো। শাহাদাত সব শুনে তীক্ষ্ণ চোখে তাকালো ঐশীর দিকে। স্যার ওই এখন কাজের জায়গায় মেয়ে আনা শুরু করেছেন। হে খোদা, আর কত অধপতন হবে ওনার। শাহাদাত কোনো প্রত্যুত্তর না করে ঐশীকে অপেক্ষা করতে বলে জোবানের কেবিনের দিকে এগিয়ে গেল। চোখে মুখে রাজ্যের বিরক্তি। আর নেওয়া যাচ্ছে না এসব। এত মেয়ে না বক করে এবার বিয়ে করে নিলেই তো হয়। শাহাদাত বিড়বিড় করে এসব বলতে লাগতে কেবিনের সামনে এসে দাঁড়ালো। কেবিনের দরজা খুলে মোলায়েম সুরে বলল, স্যার। জোবান স্ক্রিপ্ট থেকে মুখ তুলে তাকালো শাহাদাতের দিকে। পরিচালকও তাকিয়েছেন। শাহাদাত এক ঢোক গিলে বলল, একজন এসেছেন আপনার সাথে দেখা করতে, নাম বলল ঐশী। ঐশী? ঐশী? জোবান একটু অবাক হলো। ঐশী কেন এসেছে? জোবান সব শুনে শাহাদাতকে বলল, একটু অপেক্ষা করতে বলো, আমি ওনার কাজটা শেষ করে ডেকে নেব। শাহাদাত মাথা নেড়ে সম্মান জানিয়ে দরজা লাগিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। জোবান মিউজিক ভিডিওর কাজটা গ্রহণ করে পরিচালকের সাথে হ্যান্ডশেক করলো। পরিচালক খুশি মনে জোবান থেকে বিদায় নিলেন। অতঃপর জোবান শাহাদাতকে বলে ঐশীকে কেবিনে আসতে বলল। জোবান কপি হাতে জানালার পাশে এসে দাঁড়ালো। একটু পর ঐশী কেবিনে নক দিল। জোবান কফি নিয়ে চেয়ারে বসতে বসতে বলল, কাম ইন। ঐশী ভিতরে প্রবেশ করলো। জোবান ঐশীর দিকে এক ঝলক তাকিয়ে হতবাক হলো। কি হাল করেছে! চোখের নিচে 1 ইঞ্চি জুড়ে কালি পড়েছে। মুখ শুকনো, গরমকালে ঠোঁট ফেটে কতক টুকরো হয়েছে। জোবান ঐশীর দিকে বিমর্ষ হলো, কিন্তু সেসব পাত্তা না দিয়ে ঐশীকে চেয়ারে বসতে বলল। ঐশী ব্যাগ আঁকড়ে ধরে চুপচাপ জোবানের সামনে চেয়ারে এসে বসলো। অতঃপর নীরবতা। কেবিন জুড়ে ভোতা এয়ার কন্ডিশনারের ঝিমঝিম শব্দ। দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ পুরো কেবিনময়। সেই নীরবতা ভাঙল জোবান। গলা কেশে বলল,
ঐশী, ঐশী মুখ তুলে তাকালো জোবানের দিকে, দৃষ্টি এলোমেলো, বিধ্বস্ত। জোবান আলতো সুরে বলল, কোনো দরকার হঠাৎ আমার অফিসে? ঐশী আনমনে চেয়ে রইল জোবানের দিকে। ঠোঁট কথা বলতে চায়, কিন্তু কণ্ঠ বাক্য সাজাতে নারাজ। ঐশী সাহস করে মুখ খুলল। আমাকে কি একটা চাকরি দেওয়া যাবে? জোবান হতভম্ব, চোখে মুখে উদ্বেগ। যে মেয়ে জোবানের একটা হেল্প নিতে নারাজ, আর সে তারই কাছে একটা চাকরি চাইতে এসেছে। সত্যি এটা কি চমকপ্রদ ব্যাপার নয়? জোবান কপাল বাজ করে বলল। ঐশী এদিক ওদিক তাকিয়ে আবারও জোবানের দিকে তাকালো, জোর গলায় বলল, যে চাকরি আমার লাইফ চেঞ্জ করে দেবে। আমার এই মুহূর্তে একটা পার্মানেন্ট জব চাই, চাই মানে চাই। জোবান বিস্ময়ের চূড়ায়, আজ ঐশীর হলো কি? তবুও সে বাক্য ক্ষয় না করে বলল, দেখো, হুট করে তো আর চাকরি পাওয়া যায় না, তবে এক কাজ করতে পারো, আমার অ্যাসিস্ট্যান্ট রূপে আপাতত কাজ করো, পরে না হয়। আমি রাজি। কি কাজ করা লাগবে? জোবান মুচকি হাসলো, বলল, কাজের ব্যাপারে আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না। কাজ কাজের জায়গায়, আর বাকি কিছু আলাদা। কাজের সময় তুমি এক আর আমি অন্য, সেটাই আমার সাথে কাজ করার মেইন রুলস। ঐশী চুপচাপ মাথা হেলালো, কোনো অনুভূতি প্রকাশ করলো না, আর না কোনো প্রতি উত্তর করলো। জোবান অতঃপর বলল, বাকি কাজগুলো শাহাদের কাছ থেকে জেনে নিও। কাজ কখন থেকে শুরু করতে হবে? আজ তো হবে না, কাল থেকে শুরু করো, কিন্তু কাজ করতে হবে উইথ রেসপন্সিবিলিটি। ওকে, আমি আসছি এবার। ঐশী বের হয়ে গেল কেবিন থেকে। রাস্তায় একটা রিক্সার থেকে চড়ে বসলো রিক্সায়। রিক্সা চলছে ধীর গতিতে, আর ঐশী সে তো বাঁকা হেসে তাকিয়ে আছে গলায় ঝোলানো লকেটটার দিকে। এবার শুরু হবে খেলা, জমবে মজা। ধীরে ধীরে নিঃশেষ হবে সকলে। নাও ইটস প্লে টাইম। ঐশী মৃদু হেসে লকেটটা হাত দিয়ে আঁকড়ে ধরে তাকালো নীলাপ রঙের আকাশটা। ভাই, পুলিশকে তো মেরে ফেললাম, কিন্তু প্রুফ সেটা তো পেলাম না। তরুণ ছেলে হাতের মদের গ্লাসটা ঝুড়ে ছুঁড়ে ফেললো দেওয়ালে। দেওয়ালে সেই গ্লাস আঘাত পেয়ে টুকরো হলো। তন্ময় রেগে ঘর ঘর করতে করতে বলল, শালা গেম খেলেছে আমাদের সাথে, আগে ভাগে সব লুটপাট করে দিয়েছে শালা মাদার। হাসিব তন্ময়ের দিকে তাকালো ভয়ে ভয়ে। ভাই, তার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, যে কোনো সময় কাউকে খুন করে ফেলতে পারে। বিষয়টা খুব স্বাভাবিক ওর জন্যে। হঠাৎ একজন লোক তন্ময়ের কাছে আসলো, মাথা নিচু করে বলল, ভাই, একটা ছেলে এসেছে আপনার সাথে দেখা করতে। তন্ময় রাগী চোখে চেয়ে রইল ছেলেটার দিকে, হংকার ছেড়ে বলল, আমি এদিকে চিন্তায় মরছি আর তুই এখানে শোনাইতে আসছস। গিয়ে বল আমি ব্যস্ত, যা। ছেলেটা তদস্ত হলো, মুখের লালা দিয়ে গলা ভিজানোর চেষ্টা করে বলল, ভাই, ওই পুলিশের সম্পর্কে কি জানাবে বলেছে আপনাকে? তন্ময় শুনে দু চোখ বুঝলো। জোরালো বাপে নিজেকে শান্ত করে হেঁটে গেল নিজের ড্রিঙ্কস সেকশনের দিকে। গ্লাসে মদ ডালতে ডালতে বলল, পাঠিয়ে দে। ছেলেটা মাথা নাড়িয়ে সম্মান জানিয়ে বেরিয়ে গেল। একটু পর একটা পুলিশ অফিসার ভিতরে এলো। তন্ময়ের পিছনে দাঁড়িয়ে অতি নরম গলায় বলল, ভাই, তন্ময় হাতে ড্রিঙ্কস নিয়ে পিছন ফিরল। পুলিশকে দেখে বাঁকা হেসে পুলিশের কাছে এসে দাঁড়ালো, কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল, আরে নিমক হারাম তুই। পুলিশ নিমহারাম শব্দটা শুনে কিছুটা গুটিয়ে গেল। অপমানে মুখরছি লাল হলো, তবুও কিছু করার নেই, বেঁচে থাকাটাই এখন মুখ্য তার কাছে। পুলিশ মাথা নিচু করে বলল, ভাই, আশরাফুল স্যারের মেয়ের খোঁজ পেয়েছি। ওনার মেয়ের নাম ঐশী। মেয়ে ছোটবেলা থেকে দেশের বাইরে ছিল, অস্ট্রেলিয়া। এখনো দেশে এসেছে কিনা বলা যাচ্ছে না। আমার এলাকায় খোঁজ নিয়েছি, কিন্তু কোনো খবর পাইনি। তন্ময় রেগে তাকালো পুলিশের দিকে, দাঁত চেপে বলল, তোমার ব্যর্থতার খবর এভাবে নাচে নাচে দিতে এসছো, তাই না? হাউ ফানি। পুলিশ মাথা নেড়ে বলল, ভাই, আপনি চাইলে মেয়েটার ছবি আছে? পুলিশ নিজের কাঁধ ব্যাগ থেকে একটা জঙ্কার পড়া ছবি বের করে তন্ময়ের দিকে এগিয়ে দিল। তন্ময় ছবিটা হাতে নিয়ে বুড়ো কুচকে চেয়ে রইল ছবিটার দিকে। তারপর তেজ নিয়ে তাকালো পুলিশটার দিকে, কাঁধ চাপড়ে বলল, আমাকে ওই মাইয়ার ছোটবেলার ছবি দিয়ে কি বোঝাতে চাইছো পুলিশ? বড়বেলার ছবি দাও, দেখা আমার পরানটা জোড়াই।
পুলিশ মাথা নিচু করে বলল, ভাই আমি পাইনি, সেদিন তো আপনার স্যারের ঘর জ্বালিয়ে দিয়েছিলেন, সব ছবি আগুনে পুড়ে গেছে, খুব কষ্ট করে এই ছবি জোগাড় করেছি ভাই। তন্ময় মুখ হিংসুয়ে করে এগিয়ে গেল ড্রিঙ্ক সেকশনের দিকে। মদের গ্লাস থেকে এক টোকে সমস্ত পানি পান করে অপলক তাকিয়ে রইল সামনে বসে থাকা প্রভুভক্ত কুকুরের দিকে, যার গেউ গেউ শব্দে মুখরিত হলো গ্যারেজের চারপাশ। ঘড়ির কাঁটা ৮, অ্যালার্ম বাজছে টিটিং টিটিং। ঐশী হাত দিয়ে আত্মের অ্যালার্ম বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু সফল বিশেষ হলো না, বরং অ্যালার্ম ঘড়িটা ঐশীর হাতে লেগে আরো দূরে সরে গেল। ঐশী ঘুমের মধ্যে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল, কোলবালিশ দিয়ে শটাং করে নিজের চোখ কান বন্ধ করলো। কিন্তু এই অ্যালার্ম ঘড়িটা বড্ড বিরক্তিকর, কারো কথাই শোনে না। শেষ পর্যন্ত অ্যালার্ম ঘড়ির উদ্দেশ্য জয় হলো। ঐশী শরীর থেকে কাঁথা সরিয়ে শোয়া থেকে উঠে বসলো, চোখ বেটে নিয়ে ঘড়িটার দিকে তাকালো, একটু এগিয়ে গিয়ে ঘড়িটা নিজের কাছে এনে বন্ধ করলো প্রচন্ড জেদে। চোখ কচলে ভাবলো কিছু হৃদয় বিদারক স্মৃতির কথা। প্রতিদিন মা ওকে জাগাতে কি কষ্টটা না করতো, আর আজ এখন থেকে তো যা করার ওর নিজেরই করতে হবে। কপাল। ঐশী মুখ বার করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, অতঃপর নাকি মুখে নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো জোবানের অফিসের উদ্দেশ্যে। তাড়াহুড়ো করে অফিসে গিয়ে ঐশী দেখে সাদত ফোন হাতে নিয়ে মাথা চুলকাচ্ছে। ঐশী ব্যাগ আঁকড়ে ধরে এগিয়ে গেল সাদতের দিকে। সোফায় বসে থাকা সাদতের দিকে চেয়ে ভাবলাম, এই মধ্যবয়স্ক লোককে কি সম্বোধন করা যায়, চাচা নাকি অন্য কিছু? ঐশী এগিয়ে গেল, কাছে গিয়ে জিজ্ঞেস করলো, চাচা চাচা? সাদাত তাকালেন ঐশীর দিকে, দৃষ্টি অসহায়। ঐশী বুড়ো উঁচু করে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন হয়ে আছেন কেন? সাদাত ফোনটা ঐশীকে দেখিয়ে বলল, স্যারকে সেই কখন থেকে ফোনে ট্রাই করেই যাচ্ছি, কিন্তু রিসিভ করছেন না। আর এদিকে মিউজিক প্রডিউসার আমার মাথা খাচ্ছে স্যারের সাথে কাজ শুরু করবে বলে, এখন আমি কি করি? ঐশী উত্তরে কিছুই বলল না, বরং নিজের ফোন থেকে জোবানের নাম্বার বের করে 2-1 কল দিল, কিন্তু বন্ধ। ঐশী নিজেও এতে বিরক্ত। সাদাত বারবার কল করছে। ঐশী সেদিকে একবার তাকিয়ে ভাবল, বন্ধ ফোনে বারবার কল করা কি বোকামি নয়? শেষ পর্যন্ত ঐশী সিদ্ধান্ত নিল সে বাসায় যাবে। জোবানের সাদাত আসতে সম্মতি দেওয়ায় ঐশী রিক্সা ভাড়া করে জোবানের বাসার দিকে এগিয়ে গেল। বিশাল বাড়িটায় কলিং বেল বাজলো। ঐশী একবার বাজাতেই একজন ছেলে সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। ঐশী জিজ্ঞেস করলো জোবানের কথা। জেনে নেওয়া শেষ হলে সিঁড়ি বেয়ে 2 তলায় জোবানের ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় নক দিল ঐশী, কিন্তু ভিতরে মানুষটা নিরুত্তর। ঐশী পুনরায় নক করলো, এবারও কেউ সাড়া দিল না। আর কোনো উপায় না পেয়ে ধুক ধুক মন নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো ঐশী। বেডের উপর জোবান চিত হয়ে শুয়ে আছে, একটা ট্রাউজার পরা উদম শরীর অবাধ্যময়। জোবানকে এভাবে দেখে দুঃখ করে উঠল, হৃদয় স্পন্দন বেড়ে গেল 1000 বার। ঐশী মাথা নেড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো, তবে লাভ বিশেষ হলো না বলে মনে হলো না। ঐশী দূরে ঠায় দাঁড়িয়ে রইল, ডাক দিল আলতো করে, স্যার স্যার। জোবানের কোনো হেলদোল নেই। ঐশী কি করবে ভেবে পাচ্ছে না। কাছে গিয়ে ডাক দিবে, ঐশী পড়ল এক মহাপেশাদে। চোখ মুখ খিচে এগিয়ে গেল জোবানের বেডের দিকে, একটু কাছ থেকেই ডাক দিল, স্যার স্যার, আপনার একটা শুটিং আছে আজ, প্লিজ উঠুন স্যার। আচমকা জোবান ঘুমের মুখ ঘরেই এক অবিশ্বাস্য কাজ করে বসলো। ঘুমের ঘরেই হাত উঠে ঐশীকে হেসকা টান দিয়ে নিজের বিছানায় নিয়ে এলো। ঐশীকে নিচে রেখে জোবানোর উপরে শুয়ে ঘুমিয়ে গেল। ঐশী তো কিং করতো বিমোট। কি হলো? ঐশী ভেবে ভুল পাচ্ছে না। মুখের আকৃতি হা ধরনের হয়ে গেছে। যখনই পুরো ব্যাপারটা বুঝতে পারলো, তখনই জোবানকে নিজের থেকে সরানোর জন্য উঠে পড়ে লাগলো। কিন্তু এত শক্তপোক্ত নিজের উপর থেকে সরাতে খুব একটা সফল হলো না ঐশী। তবে ঘুম ভাঙলো জোবানের। চোখ আদো খুলে ঐশীকে এই অবস্থায় দেখে খানিক ভরকে গেল। ও
নিজের দোষ বুঝতে পারে জলদি সরে উঠল ঐশীর থেকে। জোবান সরতেই ঐশী এক ঝটকে উঠে দাঁড়ালো। মুখ এখনো তার স্বাভাবিক হয়নি। জোবান ঐশীর দিকে তাকিয়ে অপরাধ বোধ নিয়ে বলল, আই এম সরি। আমি ভেবেছি জেনিফার। আই এম রিয়েলি সরি। ঐশী মুখ কুঁচকে তাকালো জোবানের দিকে। জেনিফার? আজও কি মেয়ে নিয়ে এসেছে জোবান? ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলা শব্দ হলো। শুধু একটা টাওয়েল জড়িয়ে বের হলো সাদা দপদপে এক মেয়ে। ঐশী হতবাক হয়ে চেয়ে রইল সেই মেয়ের দিকে। মেয়েটা জোবানের কাছে এসে বসলে জোবান ঐশীকে দেখে বলে, মেট, শি ইজ জেনিফার, মাই কল গার্ল। মেয়েটা জোবানের কাছে এসে বসলে জোবান ঐশীকে দেখে বলে। ঐশী লজ্জায় গোড়া অপমানে মাথা নিচু করে নিল। সাইড ব্যাগ শক্ত হাতে খামচে ধরে কাপা গলায় বলল, সরি ফর ডিস্টার্বিং। আপনি রেডি হয়ে আসুন, আমি নিচে ওয়েট করছি। ঐশী আর মুখ তুলে তাকানোর সাহস পেল না। জোবানের উত্তরে অপেক্ষা না করে মাথা নিচু করে বেরিয়ে যেতে উদ্যুক্ত হলো। দরজার কাছে যেতেই পিছন থেকে জোবান ডাক দিল। ঐশী ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। অতঃপর এক ডোক গিলে মাথা নিচু করে পিছন ফিরল। জোবান আর মোড়া ভাঙল। জেনিফারের চুলে খাদ্যে দিয়ে পেঁচাতে পেঁচাতে বলল, জাস্ট 5 মিনিট অপেক্ষা করো, আই এম কামিং। ঐশী মাথা হেলিয়ে সম্মতি দিল। তারপর দরজা ধুম করে খুলে বেরিয়ে গেল রুম থেকে। জোবানের সেদিকে তাকানোর সময় নেই। সে কিছু সময় জেনিফারকে নিয়ে মুক্ত থেকে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ঐশী রুম থেকে বেরিয়ে দৌড়ে বসার পরে সোফায় এসে বসল। একটা জট করে সোফায় রেখে দিয়ে সোফায় গায়ে এলালো। চোখ বন্ধ করে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগলো। বারবার বন্ধ চোখের পাতায় বাজছে, মিট শি ইজ জেনিফার, মাই কল গার্ল। কানে ঝংকার করে বাজতে লাগলো এই শব্দগুলো। বিষাক্ত শব্দ শুনে ঐশীর বন্ধ চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল এক রংহীন মুক্ত অশ্রু। ইস, ভালোবাসা কি যন্ত্রণাদায়ক। জায়গাটার নাম বান্দরবান, বাংলাদেশের বিখ্যাত পর্যটন জায়গাগুলোর মধ্যে একটি। আজ এখানে শুটিং করা হবে জোবানের মিউজিক ভিডিওর। জোবান এদিকে দাঁড়িয়ে মেকআপ নিচ্ছে, আর একটু দূরে ঐশী এক হাতে জোবানের স্ক্রিপ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। রোদের তীব্র ঝাঁঝালো আলোতে চোখ মুখ বারবার কুচকে আসছে ওর। কপালে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের ফোঁটা চকচক করছে। শুটিং শুরু হবে আর কিছুক্ষণ পর। জোবান রেডি হয়ে ঐশীর পাশে এসে বসলো। ঐশীর হাত থেকে স্ক্রিপ্ট নিয়ে সেটা একবার চোখ বোলালো। ঐশী ঠায় বসে রইল চেয়ারে, দৃষ্টি অতলে। সুদূরে একটু দূরে একটা হিজল ফুলের গাছ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। রাশি রাশি ফুল ছড়িয়ে পড়ছে ধুলোবালি জমা মাটিতে। ঐশীর লোভ লাগলো, ফুল কানে গোজার লোভ। সে সবাইকে ব্যস্ত দেখে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল হিজল ফুলের গাছের দিকে। সামনে লতানো গাছ, ডানে বামে ফুলের সাম্রাজ্য। ঐশী মুগ্ধ হয়ে চেয়ে রইল। এত বিমোহিত সে আগে কখনো হয়নি। এত সুন্দর। ঐশী এগিয়ে গিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসলো। মাটি থেকে একটা ফুল হাতে নিয়ে আলতো হাতে কানে গুজে নিল। ঐশী একবার দুবার হাত দিয়ে ছুঁয়ে দিল সেই কানে গোজা অসম্ভব সুন্দর ফুল দুটো। আর এদিকে জোবান স্ক্রিপ্ট পড়তে পড়তে চোখ গেল মোহিত হওয়া এক নারীর দিকে। কানে লাল ফুল গুজে রাখা মোহময় সেই নারী। জোবান স্ক্রিপ্ট হাতে নিয়ে আনমনে তাকিয়ে রইল ঐশীর দিকে। এসব সম্পর্কে অজ্ঞাত ঐশী ভাবছে, এখন একটা আয়না দেখলে ভালো লাগতো, কিন্তু এখন আয়না কোথায় পাবে। ঐশী খুব দুঃখ পেল এতে। মন খারাপ করে হেঁটে আবার নিজের জায়গায় চলে যেতে নিলে ডিরেক্টর কাউকে ডাক দিয়ে আয়না নিয়ে আসতে বললেন। তবে ঐশী সেটা শুনতে পায়নি। সে তো আনমনে পা চালাতে লাগলো। হঠাৎ ঐশীর সামনে দিয়ে দুজন লোক নিয়ে গেল এক বিরাট আয়না, খুব বিরাট। ঐশীর সম্পূর্ণ শরীর এই আয়নায় আটকে গেল। ঐশী বিস্মিত হলো, উজ্জ্বল চোখে চেয়ে রইল আকস্মিক আশায় এই আয়নার দিকে। নিজের প্রতিরূপকে এত সুন্দরভাবে উপস্থাপন করায় ঐশী মোহিত হলো। আয়নার দিকে চেয়ে ঠায় দাঁড়িয়ে রইল। কিন্তু এই এত সুন্দর মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। আয়না স্পষ্ট দেখতে পেল ওর বাবার একজন খুনিকে, কার সাথে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। ঐশী তন্ময়কে দেখে অবাক হয়ে পিছন ফিরে তাকালো। তন্ময়কে চলে যেতে দেখে ঐশী খুব
সন্তর্পণে ওর পিছু নিল। তন্ময় এগিয়ে যাচ্ছে আর ঐশী তাকে ফলো করছে। আজ কিছু একটা ক্লু তো পাবেই ও। কিন্তু দুর্ভাগ্যবশত একটু পর তন্ময় কিছু একটা টের পেল। ফোন কেটে দিয়ে পিছন ফিরল। সঙ্গে সঙ্গে ঐশী একটা কাপড়ের দোকানের ভিতর ঢুকে গেল। মাথা নিচু করে কাপড় দেখতে দেখতে আর চোখে আবারও একবার তন্ময়কে দেখে নিল। তন্ময় বুড়ো কুচকে তাকালো আশেপাশে, কিন্তু সন্দেহজনক কাউকে নজরে পড়ল না। তন্ময় মনের ভুল ভেবে উড়িয়ে দিল ব্যাপারটা। ফোন আবারও কানে লাগিয়ে হাঁটা ধরল। এবার ঐশীও তন্ময়ের পিছন পিছন হাঁটা ধরল, তবে এবার আরো সাবধানে। একটা দোকান পার করার সময় ঐশী একটা পুতুলের মাথায় একটা লাল ক্যাপ দেখলো। ঐশী তন্ময়কে অনুসরণ করতে করতে হাত বাড়িয়ে সেই ক্যাপটা পুতুলের মাথা থেকে খুলে নিজের মাথায় ভালো করে পরে নিল। এবার ঐশীকে চেনা একটু দায় হয়ে পড়েছে। ক্যাপের কারণে অর্ধেক মুখ ঢাকা পড়েছে ওর। পিছু নিতে নিতে ঐশী একটা বাংলোতে গিয়ে থামলো। তন্ময় ফোন পকেটে রেখে বাংলোর তালা খুলে ভিতরে প্রবেশ করলো। তন্ময় দরজা বন্ধ করার পর ঐশী খুব সন্তর্পণে এগিয়ে গেল দরজার কাছে। দরজার কাছে লিফলেট টাঙানো দেখলো। ফট করে নিজের মোবাইল বের করে লিফলেটের একটা ছবি তুলে নিল। এবার এই বিশাল বান্দরবনে এই খুনিকে খুঁজতে সুবিধা হবে ওর। ঐশী বেরিয়ে গেল বাংলো থেকে বাঁকা হেসে। আবারও হাঁটা ধরলো শুটিং স্পটের দিকে। এবার সর্বপ্রথম খেলা শুরু, গেম নাম্বার 1। শুটিং স্পটে পৌঁছাতে দেখলো জোবান কোমরে হাত দিয়ে বুড়ো কুচকে আশেপাশে কিছু একটা দেখছে। ঐশী এগিয়ে গেল জোবানের কাছে। জোবান ঐশীকে দেখে বুড়ো সোজা করে ফেললো। লম্বা একটা শ্বাস নিয়ে ঐশীর দিকে রাগে চোখে তাকালো। নিজের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে প্রশ্ন করল, কই ছিলে? ঐশী রাস্তায় সাজানো মিথ্যে ফটাফট বলে দিল, ওয়াশরুমে। জোবান কোমর ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বুড়ো আঁকাবাঁকা করে বলল, ওয়াশরুমে ছিলে? আর শিওর? ঐশী থতমত খেয়ে বলল, তো জোবান একটা হাত ছেড়ে দিয়ে ঐশীর থেকে মনোযোগ সরিয়ে সামনে তাকালো। সূর্যের তীব্র আলোর কারণে চোখ বেটে নিয়ে বলল, না কিছু না, যা বাকি কাজ দেখে নাও, একটু পর বেরোতে হবে। ঐশী মাথা নাড়িয়ে চলে গেল। আর জোবান ঐশীর যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে ঐশী মিথ্যা কথা বলল কেন। জোবান ঐশীকে ওয়াশরুমে খুঁজেছে, কিন্তু ওখানে ঐশী তো ছিল না। তাহলে কোথায় ছিল ঐশী? জোবান ভাবলো, কিন্তু এই ভাবনার সমাধান স্বরূপ এক আকাশ শূন্যতা পেল। শুধু এবং শুধুই শূন্যতা। বান্দরবনে এক নামকরা ক্যাফে, পিঙ্ক মাসালা। ঐশী সেই ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে, সাইড ব্যাগ আঁকড়ে ধরে। কপালের মুক্ত ঘামটুকু মুছে নিল। বুকের ভিতর জানা সংখ্যায় টিপ টিপ করছে, কিন্তু ভয় পেলে তো চলবে না। তাই ঐশী দোয়া দরুদ পড়ে ক্যাফে দরজা খুলে ভিতর প্রবেশ করলো। চারিদিকে শুধু কাপড় দেখা যাচ্ছে। এক পাশে একটা সেলফি স্টেজও আছে। ঐশী আশেপাশে একবার চোখ বোলালো, যে যার মতো ব্যস্ত। ঐশী নিজের দুঃখ মনে সামলে কাউন্টারের দিকে গেল। কাউন্টারে একজন তরুণ ছেলে টাকা সামলাচ্ছে। ঐশী তার কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি। ছেলেটার কপালে ভাঁজ পড়লো। মুখ থেকে থুতু নিয়ে টাকা গুনতে গুনতে বলল, জায়গায় গিয়ে বসে খাবার অর্ডার করুন, চলে আসবে। ঐশী মাথা নিচু করে লম্বা উষ্ণ নিঃশ্বাস নিল। মনের ভিতরে কথাগুলো ক্রমান্বয়ে সাজিয়ে কথার পসরা বানালো। তারপর সাহায্য জুটিয়ে বলল, ক্যান আই গেট এ পার্ট টাইম জব? ছেলেটার হাত থেমে গেল। টাকা গোনা বাদ দিয়ে ঐশীর দিকে বুড়ো কুচকে তাকালো। কণ্ঠে তুচ্ছতা ঢেলে বলল, মেয়ে মানুষ, এখানে পার্ট টাইম জব দিয়ে কি করবেন? চলেন ফোটেন, দয়ার ভান্ডার খোলা হয়নি এখানে, যান যান যান। ঐশী ছেলেটার কঠিন কথা শুনে তীক্ষ্ণ চোখে তাকালো। রাগ লাগছে ওর, এভাবে অপমান করলো কেন? কিন্তু এখন তো রাগলে চলবে না। তাই ঐশী বুড়ো সোজা করে বলল, প্লিজ প্লিজ, আমার টাকার খুব দরকার। একটা চাকরি হলেই হবে, বেশি বেতন দিতে হবে না। প্লিজ প্লিজ একটু ভেবে দেখেন, আমার চাকরিটা খুব দরকার। আমি। ছেলেটা ঐশীর কথার পিঠে রাগি চোখে তাকালো ওর দিকে। মুখ থেকে গালি বের করতে করতে থেমে গেল। নিজেকে যথেষ্ট করে বলল, আপনি যাবেন? চাকরি নেই, কতবার বলবো, যান এখন। আপনি যাবেন নাকি? আমি। আরে রাতুল, একটা চাকরি তো দিয়ে দেন এই সুন্দরীকে। একটা মাতাল কণ্ঠ শুনে ঐশী পিছন ফিরল। যাকে ভেবেছে সেই। এবার তো কাজ
করা আরো সহজ হবে। ঐশী কাজ শুরু করে দিল। চোখে রাজ্যের কৃতজ্ঞতা নিয়ে তাকালো তন্ময়ের দিকে, আদুরে গলায় বলল, স্যার প্লিজ একটু বোঝান ওনাকে, চাকরিটা আমার খুব দরকার, প্লিজ স্যার। তন্ময় মাদক চোখে আগাগোড়া নিরীক্ষণ করলো ঐশীকে। ঐশীর অস্বস্তি লাগছে, তবে বাইরে বাইরেও নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় ড্রিঙ্কসের বোতল নিয়ে হেলতে হেলতে গিয়ে এলো ঐশীর দ্বারে। ঐশীর দিকে হেলে দিলে তাকিয়ে ছেলেটাকে বলল, রাতুল, এই সুন্দরীকে একটা চাকরি দিয়ে দে তো, বেতন ধর 10,000 টাকা। ঐশী লাজুক হাসার বান করে মাথা নিচু করলো। রাতুল যেন আকাশ থেকে পড়লো, বুড়ো উঁচু করে বলল, এই ক্যাফের কোনো চাকরির বেতন 10,000 টাকা না ভাই। এত টাকা একা একা এই মেয়ে নিবে? তন্ময় বিরক্ত হলো। বোতল থেকে এক টক পানি পান করতে করতে রাতুলের দিকে তাকালো। বোতলের ছিপ থেকে মুখ তুলে দাঁত চেপে বলল, এই ক্যাফের মালিক তুই না আমি। এখন তুই ডিসাইড করবি আমি কাকে কত টাকা দিব। হ্যাঁ, রাতুল তন্ময়ের কথা শুনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে অপরাধের সুরে বলল, ভাই সরি ভাই, আর হবে না, আমি এক্ষুনি ওকে চাকরি দিয়ে দিচ্ছি। রাতুল ড্রয়ার হাতে পেপার বের করতে মশগুল হলো। ঐশী সেদিকে একবার তাকিয়ে আবারও তন্ময়ের দিকে তাকালো। লাজুক হেসে বলল, ধন্যবাদ স্যার, আজ আপনি না থাকলে এত কিছু পসিবল হতো না। এগেইনস্ট থ্যাঙ্কস। তন্ময় মাথা চুলকালো, ঠোঁটের কোণে সীমিত হাসি টেনে বলল, প্লিজ ধন্যবাদ দিয়ে ছোট বলবেন না। অসহায় মেয়েদের, আমার মতে মানুষদের হেল্প করাই আমার লক্ষ্য। আমি আমার কর্তব্য পালন করেছি, তাছাড়া আর কিছু না। ঐশী মাথা নেড়ে লাজুক হাসলো। ইতিমধ্যে রাতুল ছেলে এসে ঐশীর পাশে দাঁড়ালো। ঐশীর দিকে একটা কাগজ দিয়ে এগিয়ে দিয়ে বলল,